সালটা ছিল 2008। ইলন মাস্ক বসে আছেন টেসলার কারখানার এক কোনায়। হাতে রয়েছে আর্থিক রিপোর্টের কাগজপত্র, কিন্তু চোখ স্থির হয়ে আছে দূরের দেয়ালের দিকে। টেসলা তখন ধ্বংসের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। রোডস্টার গাড়ির উৎপাদন এতটাই কঠিন হয়ে পড়েছিল যে বিনিয়োগকারীরা অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছিল। পরিস্থিতি এমন হয়েছিল যে মাস্ক নিজের বাসার ভাড়াও দেওয়ার মতো টাকা হাতে পাননি। সেই সময় তার এক ঘনিষ্ঠ বন্ধু এসে বলল, এলেন, তোমার সামনে মাত্র একটি পথ খোলা আছে, হয় স্পেসএক্সকে বাঁচাও, নয়তো টেসলাকে। দুটো একসাথে বাঁচানো সম্ভব নয়। এলেন মাস্ক কাগজগুলো পাশে রেখে মাথা উঁচু করলেন এবং শান্তভাবে বললেন, আমি হাল ছেড়ে দেওয়ার জন্য জন্মাইনি। আমি দুটোই বাঁচাবো, যদি আমার শেষ উপার্জন খরচ করতে হয়। আর সেদিন যে কোম্পানিটি বন্ধ হওয়ার পথে ছিল, সেই কোম্পানি শুধু টিকে গেল না, বরং হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে বড় অটোমোবাইল কোম্পানি। আজ টেসলা শুধু একটি গাড়ি কোম্পানি নয়, এটি একটি বিপ্লবের নাম। ইলন মাস্ক এমন এক নাম যিনি ইলেকট্রিক গাড়িকে ভবিষ্যতের স্বপ্ন থেকে বাস্তবে পরিণত করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কিভাবে সম্ভব হলো? ইলন মাস্ক কি কৌশল নিয়েছিলেন যে অসম্ভবকে সম্ভব করে তুললেন? আর টেসলা কোন কোন বাধার সম্মুখীন হয়েছিল যে একসময় কোম্পানিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল? চলুন বিষয়টি বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। সময়টা ছিল 2003 সাল। সিলিকন ভ্যালি তখন প্রযুক্তি উদ্ভাবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। নতুন নতুন টেক কোম্পানি গড়ে উঠছিল প্রতিটি কোণায়, কিন্তু গাড়ি শিল্পে কোনো পরিবর্তনই আসছিল না। তখনও পেট্রোল এবং ডিজেল চালিত গাড়িরই রাজত্ব, আর ইলেকট্রিক গাড়িকে সবাই নিছক মজা করে দেখত। গাড়ি শিল্পের বড় বড় খেলোয়াড়রা বলতো, ইলেকট্রিক গাড়ি কখনোই বাজারে টিকতে পারবে না, এগুলো ধীরগতি, দামি এবং একেবারেই বিরক্তিকর। কিন্তু মার্টিন এভারহার্ড এবং মার্ক টার্পেনিং এর চিন্তা ছিল সম্পূর্ণ আলাদা। সিলিকন ভ্যালিতে তাদের পরিচয় হয়, দুজনেই প্রযুক্তি নিয়ে উৎসাহী ছিলেন এবং নবায়নযোগ্য শক্তি বিষয়ে গভীর আগ্রহ ছিল। এক সন্ধ্যায় ছোট্ট এক ক্যাফেতে বসে মার্টিন বললেন, আমাদের এমন কিছু করতে হবে যা ইলেকট্রিক গাড়িকে ব্যবহারিক এবং সবার জন্য সহজলভ্য করে তুলবে। মার্ক কিছুটা দ্বিধা নিয়ে উত্তর দিলেন, কিন্তু মানুষ তো এসব গাড়িকে গুরুত্বই দেয় না, এগুলো ধীর, দুর্বল আর অকার্যকর। মার্টিন হাসলেন এবং বললেন, তাহলে সেটা বদলাতে হবে। আমরা এমন এক ইলেকট্রিক গাড়ি বানাবো যা হবে পরিবেশ বান্ধব, আবার এতটা দ্রুত এবং আকর্ষণীয় হবে যে মানুষ পেট্রোল গাড়িকেই ভুলে যাবে। এখান থেকেই শুরু হল টেসলা মোটরসের যাত্রা। মার্টিন এবং মার্ক নিজেদের সঞ্চয় এবং কিছু অ্যাঞ্জেল ইনভেস্টরের অর্থ নিয়ে ছোট্ট একটি গ্যারেজ থেকে টেসলা শুরু করলেন। কিন্তু প্রথম দিন থেকেই চ্যালেঞ্জ যেন পিছু ছাড়ছিল না। সবচেয়ে বড় সমস্যা ছিল বাজারের ধারণা। মানুষ বিশ্বাস করত ইলেকট্রিক গাড়ি কার্যকর নয়, এর রেঞ্জ খুব কম এবং দামও অত্যাধিক। দ্বিতীয় সমস্যা ছিল প্রযুক্তি। তখন ব্যাটারি প্রযুক্তি একেবারেই সীমিত ছিল। উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং সাশ্রয়ী ব্যাটারি তৈরি করা ছিল অসম্ভবের মতো। তারা জানতেন টেসলাকে সফল করতে হলে প্রচলিত গাড়ি শিল্পের ধারা ভেঙে নতুন পথে হাঁটতে হবে। তাদের প্রথম পদক্ষেপ ছিল একটি উচ্চমানের স্পোর্টস কার বানানো। মিটিংয়ে মার্ক বলেছিলেন, আমাদের প্রথমে লাক্সারি মার্কেটে প্রবেশ করা উচিত, কারণ এখানে লাভের হার অনেক বেশি এবং এই লাভের অর্থ দিয়েই আমরা ভবিষ্যতে সাধারণ মানুষের জন্য ইলেকট্রিক গাড়ি তৈরি করতে পারব। কিন্তু এই পরিকল্পনা ছিল ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ, কারণ তখন ইলেকট্রিক গাড়িকে সব সময় সস্তা এবং নিম্নমানের বিকল্প হিসাবেই দেখা হতো। এরই মধ্যে 2004 সালে টেসলার গল্পে যুক্ত হল নতুন এক অধ্যায়। এক বিনিয়োগকারী যোগ দিলেন টেসলায়, যাকে আজকের দিনে পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ বলা হয়। তার নাম ইলন মাস্ক। সেই সময় ইলন মাস্ককে আজকের মতো বিশ্বব্যাপী পরিচিত উদ্যোক্তা হিসেবে কেউ চিনত না। তিনি টেসলায় $6.5 মিলিয়ন বিনিয়োগ করলেন এবং বোর্ড অব ডিরেক্টরসের দায়িত্ব নিলেন। ইলন মাস্কের স্বপ্ন ছিল মার্টিন এবং মার্কের থেকেও অনেক বড়। যেখানে মার্টিন এবং মার্ক শুধু ইলেকট্রিক গাড়িকে বাস্তবসম্মত করতে চেয়েছিলেন, সেখানে মাস্কের লক্ষ্য ছিল পুরো পৃথিবীকে পেট্রোল এবং ডিজেলের ওপর নির্ভরতা থেকে মুক্ত করা। কিন্তু এই নতুন স্বপ্নের পরও টেসলার সমস্যা শেষ হল না। অর্থের অভাব টেসলাকে সব সময় তাড়া করছিল।
মাস্ক নিজেই বিনিয়োগকারীদের সঙ্গে দেখা করতেন, কিন্তু বেশিরভাগ মানুষ ইলেকট্রিক গাড়িতে বিনিয়োগ করতে দ্বিধা করত। প্রযুক্তিগত সমস্যাগুলো কাটছিল না। টেসলাকে শুধু নতুন ধরনের একটি ব্যাটারি ডিজাইনই করতে হয়নি, সেটাকে বাণিজ্যিক উৎপাদনের পর্যায়ে নিয়ে যেতেও হয়েছিল। এর পাশাপাশি মাস্কের আক্রমণাত্মক কাজের ধরন কোম্পানির ভেতরে দ্বন্দ্ব তৈরি করছিল। কোম্পানি শুরু হবার বহু বছর পেরিয়ে যাওয়ার পরও একটি গাড়িও বাজারে আনতে পারেনি টেসলা। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে কোম্পানি তখন কেবল বিনিয়োগকারীদের অর্থের ওপর নির্ভর করে টিকেছিল। সত্যি কথা বলতে গেলে টেসলার বেঁচে থাকার একমাত্র কারণ ছিল ইলন মাস্কের অদম্য দৃঢ়তা। মাস্ক বিশ্বাস করতেন তার কাছে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। তিনি কোম্পানিকে এগিয়ে নিতে যা সম্ভব সব করছিলেন, নিজের সঞ্চিত অর্থ বিনিয়োগ থেকে শুরু করে নতুন বিনিয়োগকারীকে রাজি করানো পর্যন্ত। তার একাগ্রতা এবং নিরলস পরিশ্রমই টেসলার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিল। তারপর এলো 2006 সাল। টেসলার ওয়ার্কশপে ইঞ্জিনিয়ারদের একটি দল কাজ করছিল রোডস্টারের প্রোটোটাইপ নিয়ে। টেসলার প্রথম ইলেকট্রিক স্পোর্টস কারটি দাঁড়িয়েছিল তাদের সামনে। ইলন মাস্ক গাড়িটির চারপাশে হাঁটছিলেন, প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ের দিকে নজর দিচ্ছিলেন। তিনি আবার টিমকে বললেন, তোমাদের পৃথিবীকে দেখাতে হবে যে ইলেকট্রিক গাড়ি শুধু ধীরগতি এবং বিরক্তিকর নয়, এগুলো শক্তিশালী এবং আকর্ষণীয়। 2007 সাল নাগাদ টেসলা প্রায় দেউলিয়া হওয়ার পথে ছিল। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ইলন মাস্ক কঠোর কিছু পদক্ষেপ নেন। তিনি মার্টিন এবারহার্টকে সিইওর পদ থেকে সরিয়ে দেন, কারণ মাস্ক মনে করেছিলেন মার্টিনের নেতৃত্বে টেসলার ক্ষতি আরও বাড়ছে। এই সিদ্ধান্ত কোম্পানির ভেতরে এবং বাইরে সমালোচনার ঝড় তোলে। কিন্তু ইলন মাস্ক এসব সমালোচনায় কান দেননি। তার একমাত্র লক্ষ্য ছিল টেসলাকে বাঁচানো এবং যত দ্রুত সম্ভব রোডস্টার বাজারে আনা। অবশেষে বহু বছরের পরিশ্রম এবং নানা বিলম্বের পর 2008 সালের ফেব্রুয়ারিতে রোডস্টার লঞ্চ করা হয়। এটি ছিল একদম নিখুঁত এক জিরো এমিশন স্পোর্টস কারের উদাহরণ। ভবিষ্যৎধর্মী ডিজাইন, মাত্র 3.8 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার স্পিড এবং অসাধারণ পারফরম্যান্স এটিকে অটো ইন্ডাস্ট্রিতে আলাদা পরিচিতি এনে দেয়। তবে রোডস্টার লঞ্চের পরও টেসলার সমস্যা শেষ হয়নি। উৎপাদনের শুরুতে গাড়িগুলোর ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, খারাপ পেইন্টিং এবং প্যানেল গ্যাপের মতো ত্রুটি দেখা দেয়, যা কোম্পানির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। সমালোচকরা বলতে শুরু করলেন টেসলা এখনও ম্যাস প্রোডাকশনের জন্য প্রস্তুত নয়। এসব কথা কোম্পানির সুনাম ক্ষুণ্ণ করছিল। কিন্তু রোডস্টার একটি কাজ করেছিল যা টেসলাকে নতুন শক্তি জুগিয়েছিল। এটি পুরো অটো ইন্ডাস্ট্রির দৃষ্টি আকর্ষণ করেছিল। কিন্তু ঠিক তখনই সামনে এলো এক বড় বিপদ। রোডস্টারের গণ উৎপাদন শুরু হতেই 2008 সালের বৈশ্বিক আর্থিক মন্দা পুরো পৃথিবীকে গ্রাস করল। এই কঠিন সময়ে উৎপাদন খরচ বেড়ে গেল, বিক্রি সীমিত হয়ে গেল এবং টেসলার অবস্থা আরও শোচনীয় হয়ে উঠল। কোম্পানির ব্যাংক ব্যালেন্স প্রতি মাসে কমছিল, আর ইলন মাস্কের জন্য এই সময়টা যেন এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়াল। সমস্যা শুধু টেসলা নিয়েই ছিল না, তার আরেকটি কোম্পানি স্পেস এক্সও ধ্বংসের দ্বার প্রান্তে ছিল, কারণ তাদের তৃতীয় রকেট উৎক্ষেপণও ব্যর্থ হয়েছিল। এবার ইলন মাস্কের সামনে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়াল, তিনি কি টেসলাকে বাঁচাবেন নাকি স্পেস এক্সকে? এবং এখান থেকেই শুরু হল টেসলার ইতিহাসের সবচেয়ে কঠিন যুদ্ধ। এদিকে কোম্পানির ভেতরের পরিবেশও ভয়াবহ হয়ে উঠেছিল। বোর্ড অব ডিরেক্টরস ও ম্যানেজমেন্টের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছিল। টেসলার টিকে থাকা তখন প্রায় অসম্ভব মনে হচ্ছিল। ইলন মাস্কের সামনে তখন দুটি বড় প্রশ্ন দাঁড়িয়েছিল। প্রথমত, কিভাবে কোম্পানির জন্য নতুন অর্থায়ন আনা যাবে? দ্বিতীয়ত, টেসলার স্বপ্ন ও ভীষণ বাঁচিয়ে রাখা যাবে। মাস্ক বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে তার প্রচেষ্টা আরও তীব্র করলেন। আর এই অব্যাহত প্রচেষ্টার ফলেই ডেইমলার টেসলায় বিনিয়োগ করল। এই বিনিয়োগ টেসলার জন্য এক প্রকার লাইফ সাপোর্টের মতো ছিল। এছাড়া মার্কিন সরকার থেকেও মাস্ক $65 মিলিয়ন একটি ঋণ সংগ্রহ করতে সক্ষম হন, যা টেসলার আইকনিক গাড়ির মডেল তৈরি করার জন্য দেওয়া হয়েছিল। তবে এই ঋণের শর্ত ছিল অত্যন্ত কঠোর। টেসলাকে প্রতিদিন প্রমাণ করতে হতো যে তারা ঋণ ফেরত দেওয়ার মতো অবস্থায় আছে। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ শর্ত ছিল। প্রথমত, টেসলাকে নির্ধারিত সময় তাদের প্রোডাকশন টার্গেট পূরণ করতে হবে, না হলে ঋণের কিস্তি বন্ধ হয়ে যেতে পারত। দ্বিতীয়ত, টেসলাকে প্রমাণ করতে হবে যে তাদের আসন্ন গাড়িগুলো আর্থিকভাবে সফল হবে এবং কোম্পানির মুনাফা বাড়াবে। তৃতীয়ত, টেসলার টেকনোলজি ইলেকট্রিক গাড়িকে ব্যবহারিক ও নির্ভরযোগ্য করে তুলতে সক্ষম, এটিও দেখাতে হবে। এসব শর্ত পূরণ করা সহজ ছিল না। এর জন্য মাস্ককে নিতে হয়েছিল কঠিন সিদ্ধান্ত। তিনি কোম্পানির অনেক প্রজেক্ট বন্ধ করে দেন, প্রোডাকশন প্রক্রিয়াকে সহজতর করেন এবং খরচ কমাতে অনেক কর্মীকে ছাঁটাই করেন। শুধু তাই নয়, মাস্ক নিজেই প্রোডাকশন ফ্লোরে কর্মীদের সঙ্গে কাজ করতেন।
তার এই নিষ্ঠা শুধু টিমকে অনুপ্রাণিত করছিল না, বরং বিনিয়োগকারীদেরও আশ্বস্ত করছিল যে টেসলা ভেঙে পড়বে না। 2008 সালের ঝড় থেকে বেরিয়ে আসার পর টেসলার সামনে নতুন আরেকটি বিশাল চ্যালেঞ্জ এসে দাঁড়ালো। কিভাবে তারা তাদের পরবর্তী গাড়ি মডেল এস লঞ্চ করবে। ইলন মাস্ক দ্রুতই তার টিম নিয়ে মডেল এস এর কাজ শুরু করলেন। এটি ছিল একটি লাক্সারি সেডান, যা টেসলার জন্য এক বিশাল জুয়া ছিল। কিন্তু গাড়ি শিল্পের বড় বড় কোম্পানিগুলো এটিকে নিয়ে হাসাহাসি করছিল। তারা বলতো টেসলাতে স্টার্টআপ মাত্র, এদের নেই কোনো অভিজ্ঞতা, নেই পর্যাপ্ত অর্থ, এমনকি সঠিক প্রোডাকশন সিস্টেমও নেই। অন্যদিকে টেসলার ব্যাটারি সমস্যার কোনো সমাধান তখনও পাওয়া যাচ্ছিল না। তখন ইলেকট্রিক গাড়ির সবচেয়ে বড় সমস্যা ছিল রেঞ্জ অ্যাংজাইটি। মানুষ ভাবত গাড়ির ব্যাটারি যদি মাঝপথে শেষ হয়ে যায় তখন কি হবে। এই সমস্যা সমাধানে মাস্ক এবং তার টিম উচ্চ ক্ষমতার ব্যাটারি প্যাক ডিজাইন করলেন, যা একবার চার্জে 446 কিলোমিটার পর্যন্ত চলতে পারত। তখনকার ইলেকট্রিক গাড়ির মানদণ্ডে এটি ছিল এক বিশাল অগ্রগতি। এরপর টেসলা ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টে নুম্মি নামে একটি পুরনো ফ্যাক্টরি কিনে নেয় মডেল ইস উৎপাদনের জন্য। কিন্তু এই ফ্যাক্টরি চালু করাটাই হয়ে দাঁড়ালো এক বিশাল মাথা ব্যথা। প্রায় প্রতিদিন কোনো না কোনো সমস্যা দেখা দিচ্ছিল। মেশিনারিগুলো বারবার নষ্ট হচ্ছিল, অটোমেশন সঠিকভাবে কাজ করছিল না, সাপ্লাই চেনে দেরি হচ্ছিল এবং নতুন প্রক্রিয়ায় শ্রমিকদের যথেষ্ট প্রশিক্ষণও ছিল না। এসব কারণে প্রোডাকশনের গতি ভয়াবহভাবে ধীর হয়ে যাচ্ছিল। কিন্তু মাস্ক কখনো হাল ছাড়েননি। অবশেষে 4 বছরের পরিশ্রমের পর 2012 সালে মডেল এস লঞ্চ হল এবং এরপরেই সমালোচক থেকে শুরু করে সবাই থমকে গেল। মডেল এস এর সাফল্য। এই গাড়িটি শুধু ইলেকট্রিক গাড়ির জগৎকেই বদলে দিল না, বরং সারা বিশ্বে প্রমাণ করে দিল যে ইলেকট্রিক গাড়িও বিলাসিতা ও পারফরম্যান্সের মানদণ্ডে পেট্রোল গাড়ির সাথে টক্কর দিতে পারে। মডেল এস মাত্র 4.4 সেকেন্ডে 0 থেকে 100 কিমি স্পিডে পৌঁছাতে পারত। এটি বিলাসবহুল গাড়ির মানদণ্ডকেও নতুনভাবে সংজ্ঞায়িত করেছিল। মডেল এস লঞ্চের পর সমালোচক এবং গ্রাহক উভয়ের কাছ থেকে অভাবনীয় সাড়া পেল টেসলা। অটো ইন্ডাস্ট্রিতে টেসলাকে নিয়ে মানুষের ধারণাও বদলাতে শুরু করল। বড় বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো আর টেসলাকে হালকাভাবে নিচ্ছিল না। লাক্সারি মার্কেটে সফলভাবে জায়গা করে নিয়ে মডেল এস মানুষের আস্থা জয় করতে সক্ষম হয়েছিল। মাস্ক প্রায়ই বলতেন, যদি মডেল এস ব্যর্থ হতো তবে এখানেই টেসলার স্বপ্ন শেষ হয়ে যেত। মডেল এস এর এই সাফল্য টেসলাকে সেই গতি দিল যা কোম্পানির জন্য ভীষণ প্রয়োজন ছিল। আর এই সাফল্যের পর মাস্কের স্বপ্ন আরো বড় হল। এবার তিনি এমন একটি গাড়ি বানাতে চাইলেন যা সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী হবে, এবং এখান থেকেই শুরু হল টেসলার সবচেয়ে বড় যুদ্ধ, মডেল 3। মডেল এক্স এবং মডেল 3। মডেল এস এর পর টেসলা 2015 সালে মডেল এক্স লঞ্চ করে। এটি ছিল বিশ্বের প্রথম সম্পূর্ণ ইলেকট্রিক লাক্সারি এসইউভি, যার সবচেয়ে বড় আকর্ষণ ছিল এর ফ্যালকন উইং দরজা। তবে এর দাম ছিল $1,32,000, যা সাধারণ মানুষের নাগালের অনেক বাইরে। তাই 2016 সালে মাস্ক ঘোষণা করলেন মডেল 3। যখন মাস্ক মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করলেন যে মডেল 3 এর দাম শুরু হচ্ছে $35,000 থেকে, তখন পুরো দর্শক সারি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। তখন এত কম দামে একটি ইলেকট্রিক গাড়ির ঘোষণা ছিল এক প্রকার অলৌকিক ঘটনা। ফলাফল, ঘোষণার পরের দিনই টেসলা পায় 1,15,000 প্রি অর্ডার। এতদিন পর্যন্ত রোডস্টার বা মডেল এস এর মতো গাড়ি সীমিত পরিমাণে তৈরি হয়েছিল, কিন্তু এবার টেসলাকে লক্ষ লক্ষ গাড়ি তৈরি করতে হতো। এমন পরিস্থিতিতে মাস্ক সিদ্ধান্ত নিলেন প্রোডাকশন প্রক্রিয়াতে সম্পূর্ণ অটোমেটেড করবেন। ইলন মাস্ক বিশ্বাস করতেন মেশিন মানুষের চেয়ে দ্রুত এবং বেশি কার্যকর। তাই তিনি সিদ্ধান্ত নিলেন পুরো প্রোডাকশন লাইনকে রোবট দিয়ে অটোমেটেড করবেন। পরবর্তী কয়েক মাসে টেসলার পুরো প্রোডাকশন লাইন রোবট দিয়ে ভরে ফেলা হলো। কিন্তু এই সিদ্ধান্ত প্রমাণ করল এক ভয়াবহ ভুল। রোবটগুলো প্রত্যাশিত পারফরমেন্স দিতে পারছিল না। অটোমেশন সিস্টেম বারবার ত্রুটি দিচ্ছিল, ফলে বারবার প্রোডাকশন বন্ধ হয়ে যাচ্ছিল। টেসলা এতটাই অটোমেশনের উপর নির্ভর করেছিল যে ক্ষুদ্রতম প্রক্রিয়াগুলো রোবটের হাতে তুলে দিয়েছিল, অথচ অনেক কাজ ছিল যা মানুষই ভালোভাবে করতে পারত। এর পাশাপাশি রোবটগুলোর ত্রুটি মেরামত ও রক্ষণাবেক্ষণে বিপুল অর্থ এবং সময় নষ্ট হচ্ছিল। ইলন মাস্ক নিজেও স্বীকার করেছিলেন, আমরা অটোমেশনের উপর অতিরিক্ত ভরসা করেছিলাম। ফলস্বরূপ টেসলাকে একাধিকবার তাদের প্রোডাকশন লাইন বন্ধ করতে হয়েছিল। এমনকি একসময় পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে ফ্যাক্টরির বাইরে তাঁবু খাটিয়ে গাড়ি হাতে তৈরি করতে হয়েছিল। কর্মীদের জন্য দুঃস্বপ্ন। এই সময়টা টেসলা কর্মীদের জন্য ছিল এক দুঃস্বপ্নের মতো। কর্মীদের দিন-রাত পরিশ্রম করতে হতো। অনেক সময় যথাযথ প্রশিক্ষণ ছাড়াই তাদের প্রোডাকশনে নামানো হতো। প্রচণ্ড গরম, ক্লান্তি এবং শারীরিক আঘাত ছিল নিত্যদিনের ঘটনা। ইলন মাস্কও কর্মীদের থেকে আলাদা ছিলেন না। তিনিও ফ্যাক্টরির ফ্লোরে শুয়ে রাত কাটাতেন।
তিনি মানব শ্রমের অংশগ্রহণ বাড়ালেন এবং সাপ্লাই চেইনের সমস্যার সমাধানে সরাসরি বহু সাপ্লায়ারের সঙ্গে যোগাযোগ করলেন। এ সময় টেসলা বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়ে, কিন্তু মাস্ক বিশ্বাস করতেন দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য স্বল্পমেয়াদী কষ্ট জরুরি। মডেল 3 থেকে বিশ্বব্যাপী সাফল্য। 2018 সালের মধ্যে ধীরে ধীরে মডেল 3 এর প্রোডাকশন রেট বাড়তে শুরু করে। এরপর 2020 সালে টেসলা লঞ্চ করে মডেল ওয়াই, যা ছিল একটি কম্প্যাক্ট এসইউভি। সাধারণ বাজারের জন্য তৈরি আজ মডেল ওয়াই টেসলার সবচেয়ে বেশি বিক্রিত গাড়ির একটি। মডেল 3 এবং মডেল ওয়াই এর সাফল্য টেসলাকে বিশ্বব্যাপী স্বীকৃতি এনে দেয়। মাস্কের বিতর্কিত সময়। কিন্তু এরপর শুরু হল বিতর্কের নতুন অধ্যায়। মাস্কের আচরণ যেমন অনুপ্রেরণাদায়ক ছিল, তেমনি অনেক সময় তা বিতর্কেরও জন্ম দিত। বিশেষ করে তার টুইটার অ্যাকাউন্ট কখনো টেসলার জন্য উপকারী, আবার কখনো ক্ষতিকর প্রমাণ হতো। 2018 সালে এক টুইট নিয়ে বড় বিতর্ক শুরু হয়। ইলন মাস্ক লিখলেন, "I am considering taking Tesla private at $420 funding secured." এর মানে মাস্ক টেসলাকে স্টক মার্কেট থেকে সরিয়ে ব্যক্তি মালিকানাধীন করতে চান। $420 শেয়ারের দাম মানে ছিল প্রতিটি শেয়ার হোল্ডারকে $420 দামে শেয়ার কিনে নেওয়া হবে। আর ফান্ডিং সিকিউরড অর্থাৎ এর জন্য অর্থ প্রস্তুত। এই টুইট ওয়াল স্ট্রিটে হইচই ফেলে দেয় এবং টেসলার শেয়ারের দাম হঠাৎই আকাশচুম্বী হয়ে যায়। কিন্তু সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসইসি মাস্ককে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত করে। বিষয়টি এতটা বড় আকার নেয় যে মাস্ককে $20 মিলিয়ন জরিমানা দিতে হয় এবং টেসলার চেয়ারম্যানের পদ থেকেও পদত্যাগ করতে হয়। বৈশ্বিক বিস্তার ও গিগা ফ্যাক্টরি। মডেল 3 সাফল্যের পর মাস্কের পরবর্তী পদক্ষেপ ছিল বিশ্বব্যাপী বিস্তার। সবচেয়ে বড় ঝুঁকি ছিল চীনে প্রবেশ করা, কারণ চীন শুধু বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজারই নয়, ইলেকট্রিক গাড়ি গ্রহণের ক্ষেত্রেও অন্য দেশগুলোর থেকে অনেক এগিয়ে। এই সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ হলেও টেসলা চীনে বিপুল সাড়া পায়। সাংহাই গিগা ফ্যাক্টরি টেসলার জন্য হয়ে ওঠে এক গেম চেঞ্জার। এরপর ইউরোপেও প্রবেশ করে টেসলা। আজ টেসলার রয়েছে 6টি গিগা ফ্যাক্টরি, যার মোট উৎপাদন ক্ষমতা বছরে প্রায় 19 লাখ গাড়ি। টেসলার বর্তমান অবস্থান। আজ টেসলা শুধু ইলেকট্রিক গাড়িতে 1 নম্বরই নয়, বরং টেক ইনোভেশন ও সাস্টেনেবিলিটির ক্ষেত্রেও বৈশ্বিক নেতৃত্বের আসনে। বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ির কোম্পানি হয়ে টেসলা প্রমাণ করেছে যে ইলন মাস্কের প্রতিটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ ইতিহাস তৈরি করে। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই।